আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি তৃণমূল টকশোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন রাজবাড়ী জেলার অন্যতম একজন অন্যতম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অন্যতম একজন দেশের সৈনিক, রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির সাবেক বারবার নির্বাচিত দায়িত্বশীল ব্যক্তিত্ব, রাজবাড়ী জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, একজন তৃণমূল নেতৃত্ব, জনাব তারেক রহমানের তৃণমূলের ভ্যানগার্ড একজন ব্যক্তিত্ব, জনাব অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানে কিন্তু কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রল 10 নম্বর কল করলে আমরা আজকের যিনি একজন তৃণমূল নেতৃত্ব রয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শের রাজনীতির প্রয়োজনে দীর্ঘ সময় তিনি রাজপথে আছেন, তার কাছ থেকে ইতিহাসের কিছু বিষয় আলোচনা করব। প্রিয় দর্শক, রাজনীতিবিদের আলোচনা এই কারণে করা দরকার যে রাজনীতিবিদগণ জীবন দিয়ে আমাদেরকে লাল সবুজের পতাকা দিয়েছেন স্বাধীন ভূখণ্ড, তাই তাদের কৃতজ্ঞতা যেন ভবিষ্যৎ প্রজন্ম সার্বজনীনভাবে স্মরণ করে, সেটি হচ্ছে আমাদের আলোচনার উদ্দেশ্য। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত তখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনাব অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু। যে জনাব দর্শক শ্রোতাদেরকে জানাতেন দীর্ঘ সময় ধরে আপনার পথ চলা এমন একটি চেতনা নিয়ে আপনি ধারণ করছেন, সেটি হচ্ছে বাংলাদেশি বা এই ভূখণ্ডের জাতীয়তা, সেই জাতীয়তাবাদের যিনি প্রবর্তক, ধারক, লালনকারী, পালনকারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ নিয়ে আপনার রাজপথের পথ চলা অদ্যাবধি। আপনি দর্শকদেরকে জানান কি চেতনা ছিল, প্রেরণা ছিল, উৎসাহ বা উদ্দীপনা ছিল অন্য জাতীয়তাবাদের পরিবর্তে আপনি বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতি আকৃষ্ট হয়ে কেন এই দলের দায়িত্ব গ্রহণ করলেন বা কেন এই দলের সাথে যুক্ত হলেন, আপনি যদি দর্শকদেরকে জানাতেন। ধন্যবাদ অনেক। আসলে রাজনীতি একটা চলমান বিষয়, এটা পারিবারিক সামাজিক সব বিষয় নিয়ে একটা রাজনীতি। রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে জনসেবা করা, দেশের সেবা করা। তো যখন আমাদের বুদ্ধি হয়েছে, আমরা যখন মোটামুটি বড়, তখন 69 সালের যে গণ আন্দোলন, সেই গণ আন্দোলনে তখন আমরা আবেগের সাথে মিছিল মিটিংয়ে যোগ দিয়েছি। আমাদের দেশের ইভেন কি আমার কিছু সময় কেটেছে ঢাকাতে, আমি ঢাকাতেও এই মিছিল মিটিংয়ে যোগ দিয়েছি, তখন তো আবেগের বসে। এরপরে ৭০-এর নির্বাচন দেখলাম, ৭০-এর নির্বাচনে নির্বাচিত হলো যারা, নির্বাচিত হওয়ার সময় আমরা সেই নির্বাচনের সাথে সম্পৃক্ত থাকি। এরপরে ৭১-এর মুক্তিযুদ্ধ, ৭১-এর মুক্তিযুদ্ধ যখন হয় তখন তো আমাদের মধ্যে একটা চেতনা এইভাবেই কাজ করছিল যে আমরা পরাধীন, আমরা পাকিস্তানের এই শৃঙ্খল থেকে মুক্ত হব, দেশটাকে স্বাধীন করব। এবং এই দেশের মানুষ তখন যেরকম ছিল পাকিস্তানিদের আধিপত্য, চাকরি, বিভিন্ন অফিস আদালত, ব্যবসা বাণিজ্য সমস্ত জায়গাতেই পাকিস্তানিদের আধিপত্য। আমরা পাকিস্তানিদের আধিপত্য থেকে মুক্ত হয়ে একটা স্বাধীন দেশ হবে। স্বাধীন দেশ হলে আমাদের দেশের লোক প্রশাসনে থাকবে, বিচারালয়ে থাকবে, পুলিশ সেনাবাহিনীতে থাকবে এবং আমাদের একটা সুন্দর ভবিষ্যৎ রচিত হবে এই দেশ নিয়ে। এই চেতনা থেকেই মুক্তিযুদ্ধে আমার বাড়ি কালুখালীতে, তখন কালুখালী পাংশা থানার মধ্যে, কালুখালী আমার বাড়ি, মুক্তিযুদ্ধের ক্যাম্প থাকে। হোসেন কমান্ডার আর ফজলুল হক হচ্ছেন উপ অধিনায়ক, আর নায়ক হিসাবে কমান্ডার ছিলেন হোসেন কমান্ডার। আমরা তার সাথে আমাদের বাড়িতে আমরা মুক্তিযুদ্ধের সমস্ত পরিকল্পনার সাথে এবং আমরা সমস্ত ধরনের সহযোগিতা, যখন পিস কমিটির মিটিং হয়, কালুখালীতে আরেকটা কথা বলে রাখা দরকার, রাজবাড়ী জেলায় মাত্র 2টো জায়গায় সেনাবাহিনীর ক্যাম্প ছিল 1971 সালে। সেটা হচ্ছে একটা কালুখালী স্টেশনের পাশে বাফার লাইন, ভাটিয়াপাড়া লাইনের বাফার লাইনে 6টা বগিতে সেনাবাহিনীর লোকজন থাকতো এবং সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন ছিলেন, ওনার নাম ছিল ক্যাপ্টেন ইকবাল। তখন কালুখালী রেলওয়ে স্টেশনের যে প্রথম শ্রেণীর বিশ্রামাগার, ওই রুমে উনি থাকতেন, ক্যাপ্টেন ইকবাল। তো আমরা এই সমস্ত তথ্য হোসেন কমান্ডারের কাছে এনে আমরা দিতাম। আমরা তখন ছোট, 15 বছর বয়স হবে, আমরা ওখানে খেলার ছলে ওই এলাকায় যেতাম, গিয়ে এসে বলতাম। এইভাবে মুক্তিযুদ্ধ। আর একটা ক্যাম্প ছিল পাংশা আর জর্জ হাই স্কুলে। এদিকে গোয়ালন্দ রাজবাড়িতে কোনো সেনাবাহিনী ক্যাম্প ছিল না, একমাত্র ক্যাম্প পাংশা এবং কালুখালী। তো যুদ্ধ হলো, যুদ্ধোত্তরে আমরা বিজিত হলাম, দেশ স্বাধীন হলো। জি, আমি এখানে একটু থামিয়ে পিছন থেকে একটু আসতে চাচ্ছি। 69 গণ আন্দোলনের একটা ব্যাপক জনসমাগম, জনরোষ যে ব্যক্তিকে ঘিরে আবেগ তৈরি হলো, 69-এ সেই ব্যক্তিকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হলো এবং যার প্রেক্ষিতে
এদেশের মানুষ ৭০ সালের নির্বাচনে তাকে নিরঙ্কুশভাবে বিজয় করলো, যে পাকিস্তানের ম্যান্ডেটের জন্য ব্যবস্থা করলো। কিন্তু ম্যান্ডেটের প্রশ্নে পাকিস্তানেরা যখন আপোষহীনতায় আসছিল না, তখন আপোষকামিতার প্রয়োজনে একটি সমাবেশের আয়োজন করা হলো ঐতিহাসিক ৭ই মার্চ। ৭ই মার্চের প্রেক্ষাপটে জনাব শেখ মুজিবুর রহমান অনেক কথা বললেন। শেষ কথা, জয় বাংলার পরে পাকিস্তান জিন্দাবাদ বলে তিনি ঘোষণাটি শেষ করলেন। এটির তথ্যসূত্র সাবেক আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের মন্ত্রী একে খন্দকারের লিখিত বই, এবং আরেকটি তথ্যসূত্র হচ্ছে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমেদের কন্যার নেতা ও পিতা বইয়ের অংশ। এটি হচ্ছে তথ্যসূত্র। এই আলোচনার আরও কয়েকদিন চলে গেল, 18 দিন চলে যাচ্ছে। 25শে মার্চের কালোরাত্রির প্রেক্ষাপটে পাকিস্তানের থেকে একেবারে জাহাজে করে সেনা আনা হলো। এদেশকে খামোশ করাতে হবে, এদেশের জনগণ বেশি বেড়ে গেছে, এদেরকে একটু খামোশ করাতে হবে। জনাব শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের সাথে কথা বললেন, তিনি একটি আত্মসমর্পণের আয়োজনের ভিত্তিতে এদেশ থেকে তিনি পাকিস্তানে চলে গেলেন। অরক্ষিত বাংলাদেশ এমন টান উত্তেজনায় একটি ঘোষণা ইথারে ভেসে উঠল, আই মেজর জিয়া ডু ই হ্যাড বাই ডিক্লার্ড ইন ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ। এই ঘোষণার প্রথম পর্বের পরে দ্বিতীয় পর্বে আবার আওয়ামী লীগের কিছু নেতাদের অনুরোধে তিনি আরেকটি ঘোষণা পাঠ করলেন, অন বিহাফ অফ গ্রেট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে। আওয়ামী লীগ তাদের শাসনামলে এই দ্বিতীয় ঘোষণা নিয়ে ব্যাপক মার্কেটিং করেছে। ঘোষক নয় পাঠক, তিনি মুক্তিযুদ্ধ করেননি, শেখ মুজিবুর রহমানের জন্যই তিনি সব কিছু করেছেন, তার কোনো কৃতিত্ব নেই, এরকম নানা মার্কেটিংটি করেছে। আপনার এই রাজনৈতিক জায়গা থেকে এই যে স্বাধীনতার ঘোষণা এবং দ্বিতীয় ঘোষণা, যে ঘোষণার ভিত্তিতে আপনার আসলে অভিব্যক্তি? আমি খুব পরিষ্কার করে কিছু কথা বলতে চাই। মানুষের মধ্যে একটা বিভ্রান্তি আছে, রাজনীতিবিদরা অনেক বিভ্রান্তির মধ্যে থাকে, দেশের জনগণ বিভ্রান্তির মধ্যে থাকে। খুব পরিষ্কার একটা কথা, ৬৬ সালে যখন ৬ দফা হলো, ৬ দফা থেকে স্বাধীনতার জন্য কোন কথা বলা ছিল না, স্বায়ত্ত শাসন বলা, স্বায়ত্ত শাসনের কথা। স্বায়ত্ত শাসনের দাবি নিয়েই তো আমরা গণ আন্দোলনে গেলাম। গণ আন্দোলন যখন করছি আমরা ৭০ সালে যখন নির্বাচন করছি, তখন তো স্বায়ত্ত শাসনের ভিত্তিতে স্বাধীনতার কথা তো বলা হয় নাই। ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ হলো, এটা একটা হঠাৎ চমক ছিল এই জন্যে যে ১৯৭১ সালে ২৫শে মার্চ কালো রাতে বঙ্গবন্ধু বলি আর শেখ মুজিবুর রহমানই বলি আমরা, উনি একা বাড়িতে কেন, ওনার পারিষদবর্গ কোথায়? একটা বড় ধরনের সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। ৭ই মার্চের ভাষণের পরে দেশ কিভাবে টালমাটাল হচ্ছিল সবাই জানে, কিন্তু উনি একা গ্রেপ্তার হবেন কেন? তাজউদ্দিন আহমেদ গ্রেপ্তার হবেন, ওই সময় যারা যারা ছিলেন, তোফায়েল আহমেদ সাহেব গ্রেপ্তার হবেন, এনারা তো গ্রেপ্তার হন নাই। কেন হন নাই মানে কি, উনি সবাইকে বাড়ি থেকে বের করে দিয়ে বললেন যে তোমরা চলে যাও। ইতিহাস থেকে আমরা পাই। আমি আর একটা কথা বলি, আমি ইতিহাস তো পড়ি, পড়ার থেকে আমি ইতিহাস দেখেছি। আমি আপনার দেখা ইতিহাসটি দর্শক শ্রোতাদের জন্য দেখা ইতিহাসটাই বলি এই জন্যে যে বাস্তবতায় আমরা দেখলাম উনি একলা গ্রেপ্তার হলেন। তোফায়েল আহমেদ গ্রেপ্তার হবেনি, উনি পলিটিক্যাল অ্যাডভাইজার, তখন উনি হবেন না? অবশ্যই হবেন, উনি হবেন। উনি তখন গ্রেপ্তার হলেন না। তাজউদ্দিন আহমেদ সাহেব বারবার ওনাকে বলেছেন আপনি স্বাধীনতার ঘোষণা দেন, অফিসিয়াল ঘোষণা, যেটা খুব দরকার। একটা মুক্তিযুদ্ধ বলেন, দেশ স্বাধীনতার জন্য বলেন, তখন উনি ৬ দফার উপরে দাঁড়িয়ে আছেন। ৬ দফাকেই উনি তখন বেস করছেন, সেটা হচ্ছে স্বায়ত্ত শাসন চাই। সেই স্বায়ত্ত শাসন যত সুন্দরই হোক না কেন, স্বাধীনতা তো না, স্বায়ত্ত শাসন। উনি গ্রেপ্তার হলেন। গ্রেপ্তার হওয়ার সাথে সাথে আর সমস্ত নেতারা ভারতে চলে গেলেন। ভারতে যখন চলে গেলেন, তখন তো দেশটা একেবারে মানে মাঝিহীন নৌকার মতো হয়ে গেল। ওই সময় আমার কাছে মনে হয় যে মহান আল্লাহ পাক কিছু কিছু লোক, কিছু কিছু নেতা, কিছু কিছু সময় উনি অবতার হিসাবে পাঠান, আমার কাছে যেটা মনে হয়েছে, দূত হিসাবে। সেই সময় মেজর জিয়া হচ্ছেন ৮ম বেঙ্গল রেজিমেন্টের সিনিয়র মেজর ছিলেন, এবং অফিসিয়ালি রিভল্ট করতে হয়। সেনাবাহিনীতে চাকরি করে আমি স্বাধীনতা ঘোষণা করতে পারি না, অফিসিয়ালি রিভল্ট করতে হয়। উনি অফিসিয়ালি রিভল্ট করে বললেন আই রিভল্ট, আমি রিভল্ট করলাম। দেন হ্যাজ বিন ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্সি অফ বাংলাদেশ। সেইটা বেতার কেন্দ্র, চট্টগ্রামের বেতার কেন্দ্রর যন্ত্রপাতিকে কালুরঘাটে নিয়ে গিয়ে সেখান থেকে সেই ঘোষণা দিয়েছেন, এবং ঘোষণাটা আমি নিজে শুনেছি। আমি যেহেতু ইতিহাসের সাক্ষী, আমি নিজে সেই ঘোষণা শুনেছি, ১৯৭১ সালের সেই ঘোষণা। এবং মুক্তিযুদ্ধ যখন শুরু হলো, তখন তো উনি ১ নম্বর সেক্টর কমান্ডার, এটা তো ঠিক।
11টা সেক্টরে ভাগ করা হলো দেশটাকে। উনি সেক্টর কমান্ডার হলেন। উনি সেক্টর কমান্ডার হওয়ার কিছুদিন পরে 3টে ব্রিগেড কমান্ড করা হলো। উনি ব্রিগেড কমান্ড জেড ফোর্সের, কে ফোর্সের খালেদ মোশাররফ এবং শফিউল্লাহ হোসেন এস ফোর্সের। একজন ব্রিগেড কমান্ডার মুক্তিযুদ্ধের মধ্যে যেটা মাত্র 3টে ব্রিগেড ছিল, ব্রিগেড কমান্ডারকে মুক্তিযুদ্ধের থেকে আপনারা মানে মনে হচ্ছে যে আপনারা ওইটাকে অস্বীকার করছেন। তখন বঙ্গবন্ধু বলি আর শেখ মুজিবুর রহমানই বলি, উনি কোথায় ছিলেন? পাকিস্তানের কারাগারে ছিলেন। কারাগারে যেভাবে থাকে মানুষ সেইভাবেই ছিলেন, হয়তো কষ্টে থাকেন, ভালো থাকেন, যেভাবে থাকেন। দেশটা কি হচ্ছিল, দেশটার মধ্যে কি হচ্ছিল, দেশটা যত কথাই আমরা বলি না কেন, তখন কোন নেতা, বঙ্গবন্ধুকে বাদ রাখলাম, আর যেসব নেতা ছিল তারা ভারতে থেকে কি বাংলাদেশে এসেছিলেন? বাংলাদেশে কিন্তু আসেন নাই। তাহলে ওভারফিল্ডের লিডার আর রেভলিউশনারি লিডার তো এক জিনিস না। রেভলিউশনারি লিডার এক জিনিস, আপনি তো রেভলিউশনারি লিডারের কথা বলছেন। আমি যদি আপনাকে কিছু প্রশ্ন রাখি, আপনি এই প্রশ্ন থেকেই, যেহেতু আপনার চাক্ষুষ, আমি আপনার স্মৃতিপটকেই আসলে স্মরণ করাচ্ছি। ভুট্টো পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ পেয়েছেন। এখানকার নেতা ওখানে চলে না, ওখানকার নেতা এখানে চলে না। এটাই হচ্ছে পাকিস্তানিদের কথা, যেহেতু আমরা দুই জায়গায় দুই নেতা সংখ্যাগরিষ্ঠ হয়েছি, সেক্ষেত্রে আমাদের স্বায়ত্তশাসন উপযুক্ত, অতএব দুইটি প্রধানমন্ত্রী হবে। এই দুটি প্রধানমন্ত্রী যেটা আলোচনার টেবিলে, এমন অবস্থায় পাকিস্তান থেকে সেনা কেন আসবে, এদের জাতির উপরে কেন বর্বর হামলা হবে, এই হামলার আয়োজনকারীকে? এটি কি পাকিস্তানিরা নিজে থেকে শেখ মুজিবুরের বাইরে করেছিল, নাকি জনাব শেখ মুজিবুর রহমানের মৌনতার ভিত্তিতে এই আয়োজনটি হয়েছিল? এটি ঐতিহাসিকভাবে প্রমাণ রাখে কিনা, আলোচনার দাবি রাখে কিনা? মুক্তিযুদ্ধটি জনাব শেখ মুজিবুর রহমান ডেকে এনেছিলেন কিনা জেনোসাইড করার জন্য, যে পাকিস্তানিরা বলেছিল তুমি খামোশ করাও, তুমি আমাদের কাছে চলে আসো, আমরা খামোশ করাই দিই, এরপরে তোমাকে আমরা প্রধানমন্ত্রী করব। ব্যাপারটি যদি এমন হয়, তাহলে এই মুক্তিযুদ্ধ আসলে স্বীকৃত মুক্তিযুদ্ধের পরিবর্তে আমাদের সবার জন্য মুক্তিযুদ্ধ, কিন্তু এটা আয়োজিত জেনোসাইড কিনা? এটা ঠিক, জেনোসাইডের জন্য আহ্বান জানানো এটা ঠিক না। কিন্তু প্র্যাকটিক্যালি শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, ইউনাইটেড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। ওনার দুইটি দরকার ছিল, একটি নয়। হ্যাঁ, উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন। উনি তো এদেশের স্বাধীনতা চান নাই। উনি যদি স্বাধীনতা চেতেন তাহলে 6 দফা কেন? আর যদি 6 দফা চাওয়াই হয়, তাহলে 69-এর যে গণ আন্দোলন শুরু হলো, তখন এটাকে চেঞ্জ করে স্বাধীনতার কথা বলতে পারতেন। সর্বশেষ 7ই মার্চ উনি স্বাধীনতার ঘোষণা দিতে পারতেন। যদিও উনি বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এইটা একটা রাজনৈতিক বক্তব্য, কিন্তু অফিসিয়ালি বলতে হবে আমি স্বাধীনতা ঘোষণা করলাম এই দেশের। আর একটা কথা বলি এর সাথে, না বললেই না, আমাদের দেশের 17ই এপ্রিল প্রথম আমাদের দেশের সরকার গঠন করা হলো, প্রবাসী সরকার। প্রবাসী সরকার যখন ভারতের ভিতরে অবস্থান করছেন, তখন কি ভারত আমাদেরকে স্বীকৃতি দিয়েছে? তখন পর্যন্ত স্বীকৃতি 17ই এপ্রিল যখন হলো সরকার হলো, আমাদের তো স্বীকৃতি দেয় নাই না। যদি 17ই এপ্রিল স্বীকৃতি না দেয়, স্বীকৃতি দিলেন কবে? আমাদের দেশে স্বীকৃতি দিয়েছেন 6ই ডিসেম্বর। 6ই ডিসেম্বরের আগে ভারত 6ই ডিসেম্বরের আগে ভারত পাকিস্তানের বিরুদ্ধে 3রা ডিসেম্বর যুদ্ধ ঘোষণা করেছেন। তার অর্থ পাকিস্তান আছে। এই যে পাকিস্তানের অস্তিত্বটা, আমরা বললাম যে পাকিস্তান নাই, এখন বাংলাদেশ। ভারত বললো যে না, এখনো পাকিস্তান। ভারতের পেটের মধ্যে একটা সরকার অবস্থান করতেছে, সেই সরকারের স্বীকৃতি না দিয়ে উনি পাকিস্তানের বিরুদ্ধে 3রা ডিসেম্বর officially has been declared, India has been declared war against Pakistan in eastern side, ইস্ট এন্ড ওয়েস্ট সাইড, হ্যাঁ, পূর্ব অংশে যুদ্ধ ঘোষণা করলেন। কিভাবে যুদ্ধ ঘোষণা করে? পাকিস্তানকে মেনে নিয়েই তো পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা গেল, পাকিস্তানকে মেনে নিয়ে। এবং ভারতের কিছু কিছু ইতিহাসের বইতে এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো জায়গায় ওখানে বলা হয়েছে যে পাকিস্তানের সাথে ভারত 2বার জিতেছে, একবার 1965 সালে, একবার 1971 সালে। এবং সেই হিসাবে নরেন্দ্র মোদীকে এবার আমরা স্ট্যাটাস দেখলাম যে তারা 16 ডিসেম্বরকে তাদের বিজয় দিবস ঘোষণা করছেন। কি জন্য করছেন? এটা খুব স্পষ্ট কথা।
ভারতে আমরা বলি পাকিস্তানের সাথে আলোচনা করে জেনোসাইড করার যে কথাটা বলা হয়েছে এটা ঠিক না, বরঞ্চ ঠিক হচ্ছে পাকিস্তানের সাথে যুদ্ধ যখন ভারত পেরে উঠছিল না, 65 সালের যুদ্ধের কথাই বলি আমরা, যে যখন পেরে উঠছিল না তখন এই দেশটাকে বিভক্ত করার জন্য আগরতলা ষড়যন্ত্র মামলার মধ্যে কি বলা ছিল? আগরতলা ষড়যন্ত্রের মধ্যে বলা ছিল যে পাকিস্তানকে এই দেশকে টুকরো করতে চায়। এটা তো অভিযোগটা কি ছিল? দেশদ্রোহিতার অভিযোগ। দেশদ্রোহিতার অভিযোগটা কি? এই দেশটাকে টুকরো করতে চায়। আমরা মনে করি বরঞ্চ ভারত এই দেশটাকে এই মানে স্বাধীনতার কথা বলে, স্বাধীনতার সহযোগিতার কথা বলে এই দেশটাকে বিভক্ত করা। পাকিস্তান এমনি বিভক্ত হবে, একটা কথা বলেই রাখি যে তারা বলা খুব উচিত, পাকিস্তান নামটা হয়েছে 1933 সালে। 1933 সালের আগে তো পাকিস্তান নামটা ছিল না। পাকিস্তান নামটা জনকের রহমত আলী কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে ওনার কয়েকজন বন্ধু বান্ধব মিলে পাকিস্তানের নামটা দিয়েছিলেন, বিতে পাঞ্জাব, কেতে কাশ্মীর, স্থানের বালুচিস্তান। এই যে মানে যে নামের সংজ্ঞা নিয়ে পাকিস্তান হলো, সেখানে কি বি ছিল, ব ছিল যে বাংলাদেশ হবে? বাংলাদেশ এমনি স্বাধীন হতো। কারণ হচ্ছে এই পাকিস্তানের নামের যে সৃষ্টি, সেই সৃষ্টির সাথে বাংলাদেশের কোনো কথা বলা নেই। আরেকটা কথা মাঝখানে বললেই না, সেটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি 1952 সাল। 1952 সালে এই দেশের নাম ছিল কি? পূর্ব পাকিস্তান, পূর্ব বাংলা। পূর্ব বাংলা, এটা অনেকেই হয়তো জানে না। 1952 সালে এই দেশের নাম ছিল পূর্ব বাংলা। 1957 সালে এই দেশের নাম করা হয়েছে পূর্ব পাকিস্তান। যখন 1957 সালে এই দেশকে পূর্ব পাকিস্তান নাম ঘোষণা করা হলো, তখন কি এই দেশের নেতৃবৃন্দ বাধা দিয়েছিলেন? 1949 সালে যখন আওয়ামী লীগ হয়, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলখানায় ছিলেন। উনি প্রথম জয়েন্ট সেক্রেটারি হয়েছিলেন আওয়ামী লীগের 1949 সালের 23শে জুন তারিখে। তাহলে উনি সম্পৃক্ত হয়েছেন সেই সময় থেকেই। সেই সময় থেকে সম্পৃক্ত হওয়ার পরে 52 সাল যাওয়ার পর যখন 57 সালে এই দেশের নাম পূর্ব পাকিস্তান করা হলো, উনি বিরোধিতা করলেন না কেন? কেন উনি বিরোধিতা করেন নাই? এটা রাজনৈতিক ইতিহাস থেকে আমরা যেটা পাই, এটা পরিষ্কার ইতিহাস। এগুলা মানে লুকোচুরির কোনো ব্যাপার নাই। পরিষ্কারভাবে জাতিকে জানতে হবে, আমাদেরকে জানতে হবে, এবং এদেশের পরিষ্কারভাবে জাতিকে জানার ক্ষেত্রে আমরা যদি এখানে একটি ফিনিশিং টানি, যে 26শে মার্চের যে ভাষণটি নিয়ে আওয়ামী লীগ ব্যাপক মার্কেটিং করেছিল, সেই মার্কেটিংয়ের সেই ইতিহাসটি 24-এর গণ আন্দোলনের পরে আসলে সেটি থাকবে, নাকি প্রথম যে উই রিভোল্ট বলে ঘোষণাটি সেটি পাঠ্যক্রমে থাকবে? 1 জানুয়ারিতে পাঠ্যক্রম আসতে যাচ্ছে মাত্র কয়েকদিনের মাথায়। আমাদের তরুণমতি শিক্ষার্থীরা, ভবিষ্যৎ প্রজন্ম কোন ইতিহাসের অবমুক্তির জন্য আসলে জীবন দিল? মিথ্যাটি নাকি সত্যটি? একটা কথা বলি, রূপবান নামে আমাদের দেশে একটা বই আছে, জি, সেই বইয়ের কোনো লেখক নাই। সেই বইয়ের কিন্তু প্র্যাকটিক্যালি কোনো বই নাই। রূপবান বইয়ের কোনো লেখক নাই। কিন্তু রূপবানের বয়স 12 বছর আর রহিমের বয়স 12 দিন। এই কথা তো মুখে মুখে আছে, মানুষের মুখে মুখে ইতিহাস। এখন যদি কেউ রূপবানের বই করতে গিয়ে রহিমের বয়স 12 বছর করে আর রূপবানের বয়স 12 দিন করে, তাহলে কি মেনে নেবে? মেনে নেবে। এটা বইতে লেখা নাই, ইতিহাসে লেখা নাই। কিন্তু কল্পিত চরিত্রটা ইতিহাসের একটা অঙ্গ হয়ে আছে, এই চেঞ্জ করা যাবে না। তাহলে যদি এই দেশটাকে এই 25শে মার্চের রাত্রের কথাই বলি, এইটা যদি চট্টগ্রামের কোনো আওয়ামী লীগের নেতা পাঠ করে থাকেন, সেটা একটা সাইক্লোস্টাইল কপি আমরা যেটা দেখেছি। এটা চট্টগ্রামে যাচ্ছে কেন? বাংলাদেশে আমাদের ঢাকা থেকে, ঢাকা থেকে এটা পাঠ করার জন্য চট্টগ্রামে যাচ্ছে কেন? ঢাকায় কি এমন কোন নেতা ছিল না ওই সময়? তো জনক এক ভদ্রলোকের নাম বলা হয় শাম চৌধুরী, চট্টগ্রামের, উনি ঘোষণা করছেন চট্টগ্রাম যাবে কেন? যদি বলে থাকে যে শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধুর পক্ষে উনি এই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যদি বলে থাকে, তাহলে এই কাগজটা সাইক্লোস্টাইল কপিটা ওনার কাছে গেছে, ওনার কাছে পাঠানো হয়েছে। ওনার কাছে পাঠানোর পরেই তো উনি এটা পাঠ করেছেন। মানুষকে বিভ্রান্ত করার কোনো জায়গা নাই। এইটা দেশের ইতিহাস যেভাবে তারা বলতে চায়, এটা খুব লজ্জাস্কর, হাস্যকর। কারণ এটা তো চট্টগ্রামে যাচ্ছে। এই কাগজটা যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়ে থাকেন, কাগজটা চট্টগ্রামে যাচ্ছে কেন? ঢাকার থেকে এত বড় বড় নেতা যারা ছিলেন, তারা ঢাকার থেকে ঘোষণা করলেন না কেন? মিজানুর রহমান চৌধুরী ওনার খুব সার্বক্ষণিক সাথে ছিলেন, তোফায়েল আহমেদ সাথে ছিলেন, তাজউদ্দিন আহমেদ ওনার খুব
সাথে ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন দলের। হ্যাঁ, মতিউর চৌধুরী তো অবশ্য পরে আসছেন, সাদেজা চৌধুরী, কামারুজ্জামান, হ্যাঁ কামারুজ্জামান, এরা সব সাথে ছিলেন। এই সাথের লোকগুলো ঢাকার থেকে ঘোষণা দেন নাই কেন? এই কাগজটা চট্টগ্রামে যাবে কেন? ইটস আ সিম্পল কোশ্চেন। খুবই সাধারণ একটা প্রশ্ন মানুষের সামনে আসলে বোকা বানানোর কোনো সুযোগ নেই। এদেশে বোকা বানানোর, আপনি স্টেজে উঠে বড় বড় কথা বলবেন, আপনি টকশোতে বসে বড় বড় কথা বলবেন, বাস্তবতাটা কি? চট্টগ্রামে যাচ্ছে কেন? যদি চট্টগ্রামে আওয়ামী লীগের কোনো নেতা এটা পাঠ করে থাকে, সেটা চট্টগ্রামে গিয়েছিল কেন? কি জন্য গিয়েছিল? এটা খুব পরিষ্কার কথা। একজন মেজর যিনি যুদ্ধ জানেন, যুদ্ধের জন্যই তো সেনাবাহিনী, যুদ্ধ জানেন, তিনি রিভোল্ট করে স্বাধীনতা ঘোষণা করেছেন, অফিসিয়ালি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এটা মানতে আপত্তি কোথায়? এটা আপনি মানতে পারেন না, এটা আপত্তি কোথায়? আপনি একজন রেভলিউশনের লিডার, ওয়ারফিল্ডের লিডার, আপনি নিজেকে দাবি করতে পারবেন না। তো ওয়ারফিল্ডের আলাদা লিডার থাকে, তো সেই ওয়ারফিল্ডের লিডারকে আপনি মানবেন না কেন? এই না মানাটাই আসলে তাদেরকে অন্যরকম একটা জায়গায় নিয়ে গেছে। কেন আমরা ইতিহাসের চোরাবালি নিয়ে আরেকটা আলোচনা রাখতে চাচ্ছি। বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশি জাতীয়তাবাদ, যদি বাঙালি জাতীয়তাবাদ হয় তাহলে আর কোনো মানচিত্র থাকে না, কোনো কাঁটাতারে বেড়া থাকে না, কোনো সীমানা থাকে না, এপার বাংলা ওপার বাংলা এক হয়ে যায়, আসাম ত্রিপুরা মিজোরাম সব এক হয়ে যাচ্ছে, কোনো স্বাধীনতা থাকছে না। আর যখনই বাংলাদেশি হচ্ছে তখন একটা ভূখণ্ড তৈরি হচ্ছে, তখন একটা মানচিত্র তৈরি হচ্ছে, স্বাধীনতা সার্বভৌমত্ব সেই বাংলাদেশের মধ্যে থেকে যাচ্ছে। আওয়ামী লীগ সবসময় মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছে, অথচ সীমানাহীন একটা বাঙালি জাতীয়তাবাদ তারা রিপ্রেজেন্ট করেছে। আমাদের সংবিধানও সেভাবে বাঙালি জাতীয়তাবাদ হিসাবে তৈরি করা। আর বিএনপি বাংলাদেশের জাতীয়তাবাদ বলেছে, মানে ভূখণ্ডের জাতীয়তাবাদ বলতে চেয়েছে, স্বাধীনতা সার্বভৌমত্বের জাতীয়তাবাদ বলতে চেয়েছে। এই বিষয়টি আজ পর্যন্ত দেশের মানুষ টোটাল ক্লিয়ার না হয়ে যাওয়ার কারণে বারবার বাঙালি জাতীয়তাবাদের কথা বলে আওয়ামী লীগ বারবার অবস্থান করেছে এবং বারবার তারা ক্ষমতা থেকেছে। বাঙালি জাতীয়তাবাদ যে মুক্তিযুদ্ধের চেতনাই নয়, এটা যে স্বাধীনতা সার্বভৌমত্বকে লীন করে দেওয়া, বাংলাদেশি জাতীয়তাবাদের সত্যিকার স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের পন্থীর, এই কথাটি ক্লিয়ার হওয়ার প্রয়োজনে আমাদের ইতিহাস লেখার ক্ষেত্রে ক্লাস 1 থেকে শুরু করে একেবারে মাস্টার্স পর্যন্ত প্রতিটি সেক্টরে এই বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশের জাতীয়তাবাদের সত্যিকার চেতনাটি স্থাপন করা দরকার কিনা, এই ব্যাপারে লেসন বা আর্টিকেলস রাখা দরকার কিনা। একটা পরিষ্কার কথা আছে, খুব চমৎকার একটা প্রশ্ন। চমৎকার প্রশ্ন হচ্ছে পশ্চিম বাংলার নাম পশ্চিম বাংলা কেন? এটাকে কাটার জন্য কিছুদিন আগেও বাংলা করতে চেয়েছিল পশ্চিম বাংলাকে, পরে দেখা গেল যে বাংলা করলে সমস্যা হয়। কেন সমস্যা হয়? আমাদের জাতীয় সঙ্গীতটা কি? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আর হতে হচ্ছে তাহলে যদি এরকমই আমাদের জাতীয় সঙ্গীত হয়, তাহলে বলতে হবে আমার সোনার বাংলা ভারতের টুক বাদ দিয়ে আমি তোমায় ভালোবাসি। তাই হয়ে যায় না? আমার সোনার বাংলা ভারতের বাংলাকে বাদ দিয়ে আমি তোমায় ভালোবাসি। বাংলাদেশি জাতীয়তাবাদ আর বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি তো ভারতেও আছে, পশ্চিম বাংলাতে বাঙালি আছে। আমাদের দেশে কি অন্যান্য ভাষার লোকজন নেই? আছে কিনা? একটা জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন ভাষাভাষীর লোক থাকবে, সেখানে চাকমা আছে, মারমা আছে, অনেক ধরনের ভাষা আমাদের বাংলাদেশে আছে। তারা মিলেই তো বাংলাদেশ। বাংলাদেশি জাতীয়তাবাদের খুবই স্পষ্ট একটা কথা, আমি বাঙালি জাতীয়তাবাদ। যখন মহামান্য হাইকোর্ট এর পরে একটা সিদ্ধান্ত দিয়েছে, আপনার জাতীয়তা কি? বাংলাদেশি। কেন লেখেন আমি ভূখণ্ডের অধিকারী, আমি স্বাধীনতা সার্বভৌমত্বের অধিকারী। বাংলার জাত লিখবেন, জাত বাংলা, জাতীয়তা বাংলাদেশি, আপনি তাই লেখেন না? তা লেখেন না। হাইকোর্ট কি বললো? মহামান্য হাইকোর্ট বললো জাতীয়তা বাংলাদেশি। যদি জাতীয়তা বাংলাদেশি হয়, তাহলে আমাদের বাংলা জাতীয়তাবাদের সুযোগ কোথায়? সুযোগ কোথায়? কোনো সুযোগ নাই। আর এই কথাটা নিয়ে দেশের উন্নয়ন, দেশের ভাবমূর্তি, এগুলা কোনো হেরফের হবে না যদি বাংলাদেশে জাতীয়তাবাদ থাকে। সমস্যা সব ভাষাভাষীর লোক এই বাংলাদেশের মধ্যে আছে। বাংলাদেশি জাতীয়তাবাদী, আরেকটা কথা মাঝখানে বলে রাখি, 1972 সালে সংবিধান হলো। সংবিধান হওয়ার পরে দুটো সমস্যা দেখা দিল। একটা হলো আমাদের দেশের যে সিট মহলগুলো আছে, এই সিট মহলের কথাগুলো 1972 সালে সংবিধান নাই। বলেন তো কেন নাই? আমাদের দেশের প্রথম সংশোধনী 1973 সালে সংবিধানে খুব লজ্জাস্কর ভাবে আমাদের দেশের 34 জন নেতা বসে এই সংবিধান লিখেছিলেন। লেখার আগে তারা ইংল্যান্ডে সফর করেছেন, ভারতে সফর করেছেন। প্রথম কথা হলো ভারত সফর করেছেন আমাদের দেশের সংবিধান লেখার জন্য ডক্টর কামাল হোসেন সাহেবের নেতৃত্বে 34 সদস্য বিশিষ্ট একটা টিম।
সেখানে আপনি সংবিধান লিখেছেন কিন্তু সিট মহলের কথা লেখেন নেই। সিট মহলটা বাদ পড়ে যায়। আরেকটা জিনিস বাদ পড়ে যায়, যুদ্ধ অপরাধীদের বিচারের কথা বলা ছিল না। আপনি 73 সালে প্রথম যখন সংশোধনী হয়, প্রথম সংশোধনীতে সিট মহল এবং যুদ্ধ অপরাধীদের বিচারের কথা বলা হয়েছিল। এখন যে সমস্ত বুদ্ধিজীবীরা বলেন 72-এর সংবিধানে ফিরে যাব, তাহলে তো সিট মহল দিয়ে দিতে হয়, তাহলে তো যুদ্ধ অপরাধীদের আবার কবর থেকে উঠায় আনতে হয়, রুহ দিতে হবে, আবার রুহু দিতে হবে না, রুহু দিয়ে উঠায় আনতে হবে যদি 72-এর সংবিধান ফিরে যান। যে সমস্ত সাংবিধানিক পণ্ডিতরা আমাদের দেশে বলে 72-এর সংবিধানে ফিরে যাব, যদি যেতে চান তাহলে ওই সংশোধনীটা সহজ যাবেন, মানে সংশোধনটা মানতে যাচ্ছেন না, সিট মহলটা মানতে চাচ্ছেন না। সিট মহলটা না মানার জন্যই তো 72-এর সংবিধানে ফিরে যেতে চান। কথা আসলে অনেক, কিন্তু আমরা একটা কথা বলি, পরিষ্কার করে বলি, সেটা হচ্ছে 1970 সালের নির্বাচনে এদেশে 98% লোক আওয়ামী লীগে নৌকা মার্কায় ভোট দিয়েছিল। দেশের লোক উৎফুল্ল হয়েছিল, স্বাধীন হচ্ছে। কিন্তু স্বাধীনতার পরে আমরা দেখতে পেলাম ভিন্ন দৃশ্য। আমি তখন ঢাকায় ছিলাম স্বাধীনতার পরপরই। সেখানে যে সমস্ত অত্যাচার আওয়ামী লীগের অত্যাচার হয়েছে, সেটা নির্মম অত্যাচার। সেই সমস্ত অত্যাচার হওয়ার পরে 1973 সালে এই দেশের প্রথম নির্বাচন, স্বাধীনতা উত্তরকালীন 7ই মার্চ এই দেশে প্রথম নির্বাচন হয়। সেই নির্বাচনে ভোটের পরিমাণ ছিল 54.9%। আপনি বোঝেন, তখনও ব্যালট বাক্স কুমিল্লার থেকে ঢাকায় নিয়ে এসে গণনা করা হয়েছে। কোন গণতান্ত্রিক দেশ, পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশে আছে উত্তর দিতে পারবে? কোন আওয়ামী লীগের নেতা, কোন সিভিল সোসাইটির লোক এটা উত্তর দিতে পারবে যে আপনি কুমিল্লার থেকে ব্যালট বাক্স হেলিকপ্টার করে নিয়ে এসে ঢাকায় গণনা করতেছেন আর গণতন্ত্রের কথা বলতেছেন? আশ্চর্য হয়ে যায় আমরা গণতন্ত্রের কথা বলে। যাদের মুখে গণতন্ত্রের কথা বলে তারা গণতন্ত্রের ঘও বোঝে না। কারণ হচ্ছে এই যে 1973 সালের 7ই মার্চের নির্বাচনে 54.9% ভোট পড়েছিল বলে ওরা বলেছিল, আসলে পড়েছিল 50%। 50% এক বছরের মাথায়। 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, 72-এ আপনার সংবিধান, 73-এ গিয়ে আপনি নির্বাচন করলেন। নির্বাচনটা আপনি 73-এর সংবিধান করে নিয়ে করতে পারতেন। কি করলেন? এই দেশের সংসদদেরকে নিয়ে, 70 সালে নির্বাচিত সংসদদের নিয়ে গণপরিষদ করলেন। আরেকটা কথা বলি, গণপরিষদের 27 কি 33 জন এমপিকে বাদ দেওয়া হয়েছিল। কেন বাদ দেওয়া হয়েছিল? তারা পাকিস্তানদের সাপোর্ট করেছিল। এই বাদ দেওয়ার অধিকার কে রাখে? সংসদ, যে সংসদ সদস্য আছে তাকে বাদ দিচ্ছেন কিভাবে? তাদেরকে বাদ দিয়ে সংসদ ডাকা হচ্ছে, গণপরিষদ ডাকা হচ্ছে। কি অবাক করা কাণ্ড! মানুষের দেশে কি লেখাপড়া একেবারে উঠে গেছে নাকি? যে অবাক কাণ্ড, সংসদ সদস্যদেরকে বাদ দিয়ে, বহু সংসদ সদস্যকে বাদ দিয়ে আপনারা গণপরিষদে বসলেন। গণপরিষদ ওই সময় পাকিস্তান আমলে নির্বাচিত যারা সাংসদ ছিলেন তাদেরকে নিয়ে। এই জন্যে বিষয়গুলো অত্যন্ত জটিল না। জটিল না এই জন্যে তখন মুখ দিয়ে বলছেন যে উনি পাকিস্তানের পক্ষে ছিলেন, উনি এমপি বাদ। উনি পাকিস্তানের পক্ষে ছিলেন, উনি এমপি বাদ। আর যে কয়েকজন আমাদের মুক্তিযোদ্ধার সাথে ছিলেন ওনাদেরকে বললেন যে আপনারা কোনো প্রমাণাদি নাই, দরকার নাই, না, এক নেতার এক দেশ, এক নেতার এক দেশ। সবচেয়ে বড় কথা হচ্ছে এক নেতার এক দেশ, সেটাকে আরো প্রকাশ্যে নিয়ে আসলেন 4র্থ সংশোধনীতে। 4র্থ সংশোধনীতে দেশে কি গণতন্ত্র থাকলো? এত বড় কথা কোথা থেকে আসে? শেখ মুজিবুর রহমান মারা গেছেন কি আওয়ামী লীগ করা অবস্থায় মারা গেছেন? উনি আওয়ামী লীগের কি ছিলেন? উনি যখন মারা যান 1975 সালে 15ই আগস্ট, উনি কি ছিলেন? আমি ওই সময় ঢাকায় ছিলাম, ওই তারিখে, ওই দিন আমি ঢাকায় ছিলাম। আমি দেখেছি রাজপথে মানুষের মানে আনন্দ মিছিলের মতো বলা চলে। কেন আনন্দ মিছিল হচ্ছে? কি জন্য আনন্দ মিছিল হবে? কেন আনন্দ মিছিল হবে? এই কারণে যে নিশ্চয়ই ওখানে খুব কষ্টে ছিল লোক, এবং ওই কষ্টে থাকার যে ইতিহাস, সেই ইতিহাসটা আমরা দেখেছি। রক্ষীবাণীদের লোক মারা হয়েছে, বস্তা ভরে লোক নিয়ে যায় কামারখালী ঘাটে, তাজা মানুষ, জীবন্ত মানুষ বস্তার মধ্যে ভরে মুখ আটকায় ওখানে ফেলে দিয়ে আসা হচ্ছে। এটা হয়? শত শত লোককে রক্ষী বাহিনী। স্বাধীনতার কি কথা বলবো আমরা? স্বাধীনতার কি কি উপহার আমরা পেয়েছি দেখেন নাই? দেশের লুটপাট। আমি যখন ঢাকায় ছিলাম, পাকিস্তান বলে, জি, আমাদের জাতির কিছু ফাউন্ডার একটা কথা বলি,
পাকিস্তান যখন ঢাকায় ছিলাম তখন বলা হতো মাত্র 200 পরিবার কোটিপতি। স্বাধীনতার পর ঢাকায় পাকিস্তান আমলে কোনো বড় বড় বাড়িঘর ছিল না। স্বাধীনতার পরে এই যে মাল্টি মিলিয়নাররা বিশাল বিশাল রাজপ্রাসাদ করে বাড়িঘর করেছেন, কিসের ফলাফল? স্বাধীনতার ফলাফল। এখনো তো রাস্তায় লোক শুয়ে থাকে, এখনো তো নিরন্ন মানুষ রাস্তায় আছে, হাজার হাজার লক্ষ লক্ষ নিরন্ন লোক রাস্তায় থাকে। তারই পাশে আপনি প্রাসাদ গড়ার পরে তাজমহল বানিয়ে সেখানে বসবাস করেন, আর রাস্তায় নিরন্ন জনগণ থাকে। এটা রাজনীতি। আমরা যে কথাটা বারবার বলি, রাজনীতি তো জনগণের জন্য। রাজনীতি জনগণের জন্য যদি হয় তাহলে জনগণের জন্য করেন, নিজের জন্য হলে নিজের ভাগ্যকে পরিবর্তন করেন। নিজের জন্য নয়, জনগণের জন্য। আমাদের রাষ্ট্রীয় গঠনের ক্ষেত্রে অর্থাৎ আমাদের স্বাধীনতার জন্য কিছু ফাউন্ডার ফাদার্স রয়েছেন যারা তাদের নিজের সর্বোচ্চ দিয়ে আমাদের স্বাধীনতার জন্য পথ রেখেছেন, সুযোগ তৈরি করেছেন, প্ল্যাটফর্ম তৈরি করেছেন। সেক্ষেত্রে এই ফাউন্ডার ফাদার্সদেরকে যদি আমরা গুরুত্ব দেই, সম্মান দেই, তাহলে আমাদের স্বাধীনতা পূর্ণতা পায় কিনা, সেই জায়গায় যদি আমরা ফাউন্ডার ফাদার্সদেরকে না টেনে এনে একটা গ্যাপ রেখে দেই, অর্থাৎ জাতির পিতার ক্ষেত্রে একটা গ্যাপ রেখে দেই, সেই জায়গা দিয়ে বারবার 72-এ যিনি হিরো, 75-এ তিনি জিরো, 72-এ যিনি বঙ্গবন্ধু, 75-এ যিনি বঙ্গশত্রু, তাকে বারবার জাতির পিতা করে বারবার আওয়ামী লীগ সামনে আনতে চায়। সেক্ষেত্রে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শের বাংলাইকে ফজলুল হক, স্যার সলিমুল্লাহ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং শেখ মুজিবুর রহমান কিছু অংশ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেষ অংশে, তারা প্রত্যেকেই জাতির ফাউন্ডার কিনা, জাতির ফাউন্ডার ফাদার্স কিনা, এবং প্রত্যেকেই আমাদের জাতি গঠনের জন্য অন্যতম প্রধান ভূমিকার কিনা। যদি জাতির পিতা হয়ে থাকে 1972 সালের সংবিধানে এটা নাই কেন? প্রশ্নটা সেখানে 1972 সালের সংবিধানে জাতির পিতা শব্দটা নাই কেন? তাহলে যারা 72 সংবিধানে ফিরে যেতে চায় তারা তো জাতির পিতা মানতেই চায় না। তাদের খুব পরিষ্কার, জাতির পিতাকে এখানে আনবে কিভাবে? 72 সংবিধানই তো নাই। সর্বশেষ সম্ভবত 16-র আগেই একটা সংশোধনীতে বলা হয়েছে যে সমস্ত অফিস আদালতে জাতির পিতার ছবি লাগানো লাগবে। জাতির পিতার সংবিধানে প্রথম আসলো সংবিধানে, কিন্তু 72 সালে নাই, 73 সালে সংশোধিত নাই, 74 সালে নাই, সংবিধানই তো নাই। মীমাংসিত সত্য অনুযায়ী 75-এ পুরো জিরো। কাজে এখানে জাতির পিতার প্রশ্ন আসবে কেন? জাতির পিতার প্রশ্ন আসার কোনো সুযোগ নাই। এই জন্য তখন ওনারাই এটা করতে চান নাই। এইটা কি আপনি মনে করেন যে বঙ্গবন্ধু এই সংবিধানটা দেখেন নাই? আর একটা কথা বলে রাখি, সুরঞ্জিত সেনগুপ্তর সাথে আমার একটু টকশো করার খুব ইচ্ছা ছিল, উনি নাই। কিন্তু উনি প্রয়াত হয়েছেন, উনি নাই। ইচ্ছা ছিল এই জন্যে যে 1972 সালের সংবিধানের একমাত্র বিরোধী দলীয় নেতা ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। সেই সংবিধান যখন চূড়ান্ত করা হয়, সেই চূড়ান্ত সংবিধানে উনি স্বাক্ষর করেন নাই। এটা ইতিহাস। কেন করেন নাই? সংবিধানটা ভালো ছিল না, সংবিধান তার মনের মতো হয় নাই, বা একমাত্র বিরোধী দলীয় নেতা ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত, এবং উনি ওই 34 জনের মধ্যে একজন। কিন্তু উনি স্বাক্ষর করেন নাই। ফাইনালি চূড়ান্ত যখন হলো উনি স্বাক্ষর করেননি। তার অর্থটা হলো এই যে সংবিধানে কত গ্যাপ ছিল, হয়তোবা যেটা সুরঞ্জিত সেনগুপ্ত তার জীবদ্দশায় বলে যাননি। পরে আওয়ামী লীগ করতে গিয়ে যা যা হবার তাই তাই তার হয়েছে, লুটপাটের সাথে জড়িয়ে যান, এবং একটা অপবাদ নিয়েই তার মৃত্যু হয়। তো এখন আমাদের বক্তব্য হচ্ছে এই যে আমরা সংবিধানটাকে মানি কিনা। যদি সংবিধান মানি, তার সে সংবিধানের মধ্যে জাতির পিতা এই বিষয়টা নাই। যদি সংবিধান না মানি, এখন না মানা তো দেশদ্রোহিতার শামিল। সংবিধান না মানলে, যেরকম আমরা এই কথাগুলো বলি, তো আমরা অতদূর না যাই। আমরা না যাই, সংবিধানের যেটুক আছে সেইটুকুই কি আমরা পাচ্ছি? সংবিধানে আমাদের যে রাইটসগুলা, সিভিল রাইটসগুলা, আপনি এখানে রাজনীতি করেছি, রাজবাড়িতে পুলিশের কাছে অনুমতি নিয়ে মিছিল মিটিং করতে হবে, সরকারের কাছে অনুমতি নিয়ে মিছিল মিটিং করতে হবে, অনুমতি না দিলে মিছিল মিটিং হবে না। এই দেশে গণতন্ত্রের বুলি আওড়াইছে আওয়ামী লীগ। অবাক হয়ে যায়, কিভাবে তারা গণতন্ত্রের বুলি আওড়ায়, যেটা সে গণতান্ত্রিকভাবে একটা মিছিল মিটিং করার সুযোগ থাকে না, যেখানে গণতন্ত্রের কথা বলে। কি 75 7 নভেম্বরে সিপাহী জনতা মিলে যে মানুষটিকে উদ্ধার করলেন, তিনি এই জাতিকে উদ্ধার করার জন্য একসময় জীবন বাজি রেখেছিলেন। প্রতিধ্বনিত্বের হলো কিনা, অর্থাৎ তিনি একা জীবন বাজি রাখলেন কোটি মানুষের জন্য, এবার লাখো মানুষ তার জন্য জীবন বাজি রেখে তাকে উদ্ধার করলেন সেনা ব্যারাক থেকে, এবং তার হাতে দেশের শাসনভার তুলে দেওয়া হলো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 5.5 বছর বিভিন্ন
পদে দায়িত্ব পালন করেন এবং দেশ গঠনের জন্য তিনি দেশ এবং আন্তর্জাতিক মিলিয়ে একটি অবস্থান তৈরি করেন। আপনার দেখা, আপনার স্মৃতিপটের ভাষা সেই 5.5 বছরের কিছু খণ্ডচিত্র দর্শকদের। আমি 7 নভেম্বর ঢাকায় ছিলাম। জি। ঢাকার বাসাবো কদমতলায়, আমার বোনের বাসায় আমি ওই দিন রাতে অবস্থান করি। রাত্রে ভয়ানক গোলাগুলি হচ্ছিল, আমরা একটু বের হয়ে এসে কিছুই বুঝতে পারছিলাম না, টোটাল আকাশটা লাল হয়ে যাচ্ছিল, ভয়ানক গোলাগুলি। সকালে দেখি আমরা আস্তে আস্তে কমলাপুর পার হয়ে শাহজাহানপুরের ভিতর দিয়ে আব্বাস ভাইয়ের বাড়ির সামনে দিয়ে যখন আমরা পুলিশ লাইনে যাই, রাজারবাগ পুলিশ লাইনে, তখনই দেখি ট্রাকে পুলিশ উঠছে, সেখানে গুলি মানে ফুটাইতে ফুটাইতে যে কোনো জনসাধারণ ওই ট্রাকের মধ্যে উঠে পড়ছে। এবং আমি উঠেছিলাম নারায়ণগঞ্জ পর্যন্ত, আমি নিজে গিয়েছিলাম পুলিশের সাথে নারায়ণগঞ্জে। গুলি ফুটাচ্ছে, কিন্তু তখনও বুঝিনি কেন গুলি ফুটায়, কেন এই আনন্দ, কেন এই উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসটা আমরা বুঝিনি। পরে বুঝেছি যে খালেদ মোশাররফ সাহেব তখন একটা কু করেছিলেন। খালেদ মোশাররফ সাহেব আমাদের এবং তখন খালেদ মোশাররফ সাহেব 1975 সালের 24শে আগস্ট প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাভাবিকভাবে সেনাবাহিনী প্রধান হয়েছিলেন। যে কথাটা শফিউল্লাহ সাহেব কিছুদিন আগে বলেছিলেন যে ওনার পাওনা ছিল, শফিউল্লাহ সাহেবের সিনিয়র ছিলেন জিয়াউর রহমান, কিন্তু দেওয়া হয় নাই তাকে। শফিউল্লাহ সাহেব নিজে স্বীকার করেছেন। জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাভাবিকভাবে 24শে আগস্ট উনি সেনাবাহিনীর প্রধান হয়েছিলেন এই দেশে। সেনাবাহিনীর প্রধান হওয়ার পরে খালেদ মোশাররফ সাহেব মোস্তাক সাহেব দেশ জোর করে স্বাক্ষর করে উনি সেনাবাহিনীর প্রধান হয়ে মইনুল হোসেন রোডের বাসায় ওনাকে আটক করে রাখেন। সেই আটক অবস্থা থেকে তাকে সিপাহী জনতা সবাই জনপ্রিয় ছিলেন। তো মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেনাবাহিনীর মধ্যে, দেশের মধ্যে যে কি জনপ্রিয় ছিলেন, এটা ওনার যেদিন জানাজা হয়েছিল, জানাজাটা আমার থাকার সৌভাগ্য হয়েছিল। ওই জানাজা না দেখলে পরে কেউ বুঝবে না যে কি পরিমাণ ভালোবাসা তার মধ্যে ছিল। যিনি রেডিওতে ঘোষণা করছিলেন তিনি অজহরে কে কেন্দ্রে যাচ্ছিলেন, এবং লাশ কোথায়, পশ্চিম দিক কোন দিক, কোন দিকে পশ্চিম, মানে কোন জায়গায় লাশ, কোথায় জানাজা হচ্ছে, কে পড়াচ্ছে, জানাজা শুরু হয়েছে কিনা জানা যায়নি। লক্ষ লক্ষ লোক, এত জনপ্রিয় ছিল। সেই জনপ্রিয় লোকটা 7ই নভেম্বরে তাকে মুক্ত করে নিয়ে এসে জনগণ তাকে আসলে নেতা বানিয়েছে, জনগণ তাকে নেতা বানিয়েছে, জনগণ। এই দেশের লোক আওয়ামী লীগের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল সেই সময়। 1970 সালের নির্বাচনের পরে 73 সালের নির্বাচনে তো অর্ধেক লোক মুখ ফিরিয়ে নেয়, যে তো নির্বাচনের ফলাফলই বলে দেয়, নির্বাচনের ফলাফল। কাজেই জিয়াউর রহমান এই দেশে একটা অত্যন্ত, এই দেশে না শুধু মুসলিম বিশ্বের মধ্যে, আমরা এখন আমরা যে কথাগুলা সবসময় বলি যে মুসলিম বিশ্বের মধ্যে জিয়াউর রহমান একটা গ্রহণযোগ্যতা আছে। এবং আমাদের যে মানে ই করা হচ্ছে হ্যাঁ, সেটার কিন্তু উদ্যোক্তা উনি। এইভাবে দেশটাকে একটা চমৎকার জায়গায়, অর্থনৈতিকভাবে শক্তিশালী একটা জায়গায় জিয়াউর রহমান নিয়ে এসেছিলেন। একথা তো সত্য, একথা সত্য। 1974 সালের যারা দুর্ভিক্ষ দেখে নাই তারা এই দেশ সম্পর্কে, আওয়ামী লীগ সম্পর্কে কি জানবে? আমি 74 সাল আমি দেখেছি, 74 সালে দুর্ভিক্ষ আমি দেখেছি। মানুষ না খেয়ে মারা যাচ্ছে। ঢাকার কমলাপুর স্টেশনে মানুষ, ডাস্টবিন, মানুষের কুকুর একসাথে খাবার ছিনতাই করে, মানে মানে টানা হেঁচড়া করে মানুষ খাচ্ছে কুকুরের সাথে। রাস্তায় লাশ পড়ে আছে। জয়নাল আবেদিন সাহেবের যে সমস্ত ছবি, 1974 সালের ছবি, 1974 সাল নিয়ে আমাদের দেশের বুদ্ধিজীবীরা একটা নাটক লিখলেন না, একটা সিনেমা বানান নাই। কিন্তু কেন বানান নাই? কারণ কি? স্বার্থ সিদ্ধি। তখন যারা নাটক বানাতেন তারাই এই দেশটাকে লুটে পুটে শকুনের মতো খেয়েছেন দেখে এই দেশে 74 সালের দুর্ভিক্ষের উপরে কোনো নাটক লেখা হয় নাই, কোনো সিনেমা বানানো হয় নাই, কোনো গল্প লেখা হয় নাই। একই কারণ, সেটা হচ্ছে দুই একজন যারা চলচ্চিত্র প্রযোজক ছিলেন তাদেরকেও তো নানা রকম ভাবে প্রেসার করা, ভাত দে হারামজাদা নইলে মানচিত্র চিবিয়ে খাবো। একজন কবির সবচেয়ে ঐতিহাসিক, এটা 74 সালের কথা। ভাত দে হারামজাদা নাহলে মানচিত্র চিবিয়ে খাবো, তাই না? এখন কি জন্য এই কথা বললেন? এই কথা বললেন কি কারণে? কারণটা ছিল একটাই, সেটা হচ্ছে চরম দুর্ভিক্ষ। এবং সেই দুর্ভিক্ষের কথা শেখ মুজিবুর রহমান নিজে স্বীকার করে বললেন, সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। চোরের খনি পেয়েছেন, চাটাপাটার দল সব চেটেপুটে খেয়ে নিয়ে যাচ্ছে। এগুলো তো আমাদের না, লুটপাট করে নিয়ে যাচ্ছে, আমাদের কথা না।
আওয়ামী লীগ যে লুটপাট করছে তো আমাদের কথা না। উনি তো প্রধান কর্তা, উনি তো প্রধান শাসক, সেক্ষেত্রে নিয়ে যাচ্ছে এটা বলে ওনার দায় কিভাবে উনি বললেন? উনি কি জন্য বললেন? গোলাম মোস্তফা তখন সম্ভবত মানিকগঞ্জ বাড়ি, গোলাম মোস্তফা ত্রাণ বিষয়ক ছিলেন, মন্ত্রী ছিলেন ত্রাণ মন্ত্রণালয়ে। উনি বললেন যে 7.5 কোটি লোক, 8 কোটি কম্বল, আমারটা কোথায়? উনি কাকে জিজ্ঞাসা করলেন? গোলাম মোস্তফাকে জিজ্ঞাসা করলেন। কারণ কি? উনি কি গোলাম মোস্তফার অধীনস্থ না গোলাম মোস্তফা ওনার অধীনস্থ? নাকি পুরোটাই একটা নাটকবাজি? নাটকবাজি হোক, কিন্তু ঘটনা তো সত্য ছিল। কম্বল তো লুটপাট হয়ে গেল, খাবার তো লুটপাট হয়ে গেল। আর একটা কথা বলি, বাসাবো, উত্তর বাসাবোতে আমি তখন ছিলাম, 176 নম্বর উত্তর বাসাবো। 176 নম্বর উত্তর বাসাবোর সামনে আমরা রেশন তুলতাম। রেশনের জন্য রাতের 3টার সময় ইট পেতে লাইন দিতে হইতো। আমি নিজে ইট পেতে লাইন দিয়েছি ওখানে রেশন তোলার জন্য। যখন রেশনের দোকান পর্যন্ত যাই তখন রেশন শেষ। কেন শেষ হয়ে গেছে? ওই সময় আওয়ামী লীগের বড় বড় নেতাদের নামে 100-200 করে রেশন কার্ড, এক একজনের নামে 100-200 করে রেশন কার্ড ছিল। কথা বলে না কেন এদেশের লোক? কথা বলে না কেন এদেশের লোক? ইতিহাস বলে না কেন? আওয়ামী লীগের এই রেশন কার্ডের সমস্ত মালামাল লুটপাট করে খেয়েছেন। বঙ্গবন্ধু হা হুতাশ করে বলেছেন, আমি পেয়েছি চোরের খনি, আমি পেয়েছি চোরের খনি, আমার কম্বল নাই, আমার ভাত নাই, আমার চাউল নাই। কেন বলেছেন এই কথাগুলো? বঙ্গবন্ধু শব্দটা আসলে কেন আমাদের উচ্চারণ করতাম আমার বুঝে আসে না। কেননা 75-এ তো তিনি বঙ্গশত্রু, যার কারণে তার লাশ দাফন হচ্ছে না, তাকে কেউ ধরছে না, ভালোবাসছে না, শত্রু হিসেবে গণ্য করেছিল 75-এ। সেই 75-এর মানে মৃত যিনি বঙ্গশত্রু, যিনি বঙ্গের মহাশত্রু, তাকে কেন বঙ্গবন্ধু বলতে আমার কিছু বুঝে আসে না। আওয়ামী লীগ তাদের শাসনামলে 2020 সালে বঙ্গবন্ধু শতবর্ষ যদি করতো তাহলে বোঝা যেত তো তারা শেখ মুজিবকে সম্মান দিতে চায়। সে তো মুজিব শতবর্ষ করেছে, তাকে নাঙ্গা করে উচ্চারণ করেছে। মুজিবকে যেমনি তেমনি ডাকা যায়, কোনো সমস্যা নাই, তাহলে বঙ্গবন্ধু বলে কেন সম্মান করতে হবে আমার তো বুঝে আসে না। আওয়ামী লীগ নিজে তো তাকে অপমান করেছে, এটা ঠিক সম্মান না। আমি আরেকটা কথা মাঝখানে বলে রাখি, লেলিন কিন্তু তার নাম না, এটা তার ছদ্মনাম। অনেক সময় দেখা গেছে ছদ্মনামগুলাই বেশি ফুটে উঠেছে। যেরকম আমরা শেরে বাংলা বলি, ফজলুল্লাহ খুব কম বলি, শেরে বাংলা বলে সারি, লেলিন বলি। লেলিনের নাম তো লেলিন না, লেলিনের নাম তর্কে জানেই না। অনেক লোকে এই লেলিনের নামটা জানেন না। ভ্লাদিমির ইলিস ডাক নাম হচ্ছে ইয়ানাকভ, ভ্লাদিমির ইলিস ইয়ানাকভ ওনার নাম। লেলিন একটা নদীর নাম। উনি যখন সাইবেরিয়াতে ওনাকে পাঠানো হয়েছিল তখন একটা নদী ছিল লেনা নামে, একটা নদী। সেই লেনা নামের নদীটাকে বহু বছরের লেনান বলা হতো। লেনান থেকে তার নাম লেনিন করে স্ফুলিঙ্গ নামে একটা পত্রিকা বের করেছিল, এই জন্য তার নাম হয়েছে লেলিন। সারা বিশ্ব তার লেলিনকেই চেনে, তার আসল নামকে অনেক সময় জানে না। এটা নামের কোনো বিষয় না, নাম নিয়ে দেশে কোনো উত্থান পতন হয় নাই। নাম তাকে শ্রদ্ধা, আমি সমস্ত লোককে শ্রদ্ধা করি, আমি সমস্ত নেতাকে শ্রদ্ধা করি, শ্রদ্ধা ঘৃণা করি তাকে যিনি, যে নেতা জনগণের মালামাল লুটপাট করে খান, যে সমস্ত নেতারা অট্টালিকার পর অট্টালিকা করে যাচ্ছেন। এই দেশে 50 কোটি টাকা দামের গাড়ি চলে। এই দেশে তো সেই দেশ যে দেশে 50 কোটি টাকা, আমি তো অবাক হয়েছি ওই দিন একটা গাড়ির দাম শুনে, 50 কোটি টাকা গাড়ির দাম, আমি তো অবাক হই। এবং শার্ট প্যান্ট স্যুট 10,000 টাকা একটা জুতা, 20,000 টাকা 50,000 টাকা একটা এক জোড়া জুতা কিনে এই দেশের লোকই তো কেনে, না কোন দেশের লোক কেনে? অথচ আপনি যতগুলো জেলখানায় যাবেন, প্রত্যেকটা জেলখানায় ছোটখাটো চুরি স্যাকসামির লোকজনগুলো জেলে আছে, আর বিশাল বিশাল অপরাধীরা রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এদেশের বিশাল বিশাল অপরাধীরা, আমি জেলখানা নিয়ে একটা গল্প লিখবো, আমি জেল খেটেছি এবং তারা ডিভিশনও পাচ্ছে। জি, দেখেছি। ম্যাডাম খালেদা জিয়া 81 থেকে 91 পর্যন্ত 2টি উপাধিতে ভূষিত হন, দেশনেত্রী এবং আবাসের নেত্রী। 2007 সালের পরে 8 সালের দিকে তাকে দেশ মাতা হিসাবে উপাধি দেওয়া হয় এবং 14 সালে তাকে মাদার অফ ডেমোক্রেসি বা গণতন্ত্রের মাতা হিসেবে স্বীকৃত করা হয় বা সম্মানিত করা হয়। আপনার দেখা, আপনার অভিজ্ঞতায়, আপনার বুঝে, আপনার ধারণে লালনে ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বের গল্প, এটা তো সবাই জানে। ম্যাডাম খালেদা জিয়াই হচ্ছে আমরা যে আপসহীন নেত্রী বলি, কারোর সাথে তাপস করেন নাই, মৃত্যুর মুখোমুখি চলে গেছেন। এই দেশের সরকার তার চিকিৎসা করতে দিচ্ছে না, তবু কিন্তু তিনি বাইরে যাওয়ার জন্য অত উদ্গ্রীব ছিলেন না। উনি বলেছেন এই দেশে আমার জন্ম, এই দেশে মৃত্যু হবে, এই দেশের সাধারণ জনগণের জন্য জীবন দিয়ে দেব। তো উনি তো
এবং উনি তো যত যুদ্ধ করেছেন ওনার জীবন দিয়ে, কিন্তু গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের মা বলা হয়, মাদার অফ ডেমোক্রেসি বলা হয়, এটা সঠিক কথা, মাদার অফ ডেমোক্রেসি, এটা কথা সঠিক। তো এখন ওই আমরা আমাদের ম্যাডাম জিয়া সম্পর্কে মানে যতটুকু বলা দরকার আমরা তো অতটুকু বলতে পারি না, আরো অনেক বড় করে বলা দরকার। ওনার ত্যাগ আসলে আকাশ ছোঁয়া, ওনার মহিমা আকাশ ছোঁয়া, তার সাথে আর কারোর তুলনা চলে না। আমাদের দেশের আর কোনো নেত্রীর তার সাথে তুলনা চলে না। এবং মৃত্যুর বেডে থেকে উনি জনগণের কথা চিন্তা করেছেন, দেশের কথা বলেছেন, এবং উনি মৃত্যুকে আহ্বান জানাচ্ছেন, আমি এই দেশে মরতে চাই, বাইরে গিয়ে মরতে চাই না, বাইরে যান নাই উনি। কাজেই আমাদের সেই দেশনেত্রীর বিরুদ্ধে যে মামলাটা করেছিল, খুব অবাক হই হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে চোরের দল, ব্যাংকে টাকা আছে, যে টাকার বিরুদ্ধে তার মামলা হলো সেই টাকা এখনো ব্যাংকে আছে, অথচ তার বিরুদ্ধে মামলা হলো। এবং এই দেশের বিচারকরাই তো ওনার রায় দিলেন, এই দেশের বিচারকরা রায় দেন নাই, রায় দিলেন, সাজা দিলেন, সাজা বৃদ্ধি করে দিলেন। কি উৎফুল্লতা বিচারকদের দেখলাম, 5 বছর টাকা 10 বছর জেল দিয়ে দিলেন, অথচ টাকা ওখানে আছে। মিস অ্যাপ্রোপ্রিয়েশন কাকে বলে, আত্মসাৎ কাকে বলে, আদালত কেটে বোঝে নাই, আদালত না বোঝার ভান করে তখনকার পদলেহনকারীরা এরকম একটা জাজমেন্ট দিলেন, এবং সেটাকে আবার ইনহ্যান্স করা হলো, তার জেলটাকে বৃদ্ধি করে দেওয়া হলো। কাজেই আমরা বলি একটা দেশ সুন্দর হওয়া দরকার। আমরা যত বড় গল্পই করি না কেন, দেশটা লুটপাটের দেশে পরিণত হয়ে গেছে অলরেডি। জি, সেখান থেকে আমরা উত্তরণ ঘটাতে চাই। জনাব তারেক রহমান তৃণমূল কমিটি করলেন, তৃণমূলের সাথে মিললেন, সেই বগুড়ার গাবতলী উপজেলা কমিটির 1 নম্বর সদস্য থেকে শুরু করে আজকে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আপনার দেখা, আপনার রাজপথের পথ চলায় কিভাবে তারেক রহমান মাঠ থেকে আজকে এত বড় নেতৃত্ব এবং এত বড় একটি দলকে সুসংঘবদ্ধ করে রাখলেন? আমি ঠিক আমাদের নেতা তারেক রহমান সাহেবের থেকে উৎসাহিত হয়েই আমি আমার রাজনীতির পথ চলা ইদানিংকার বিগত 5 বছরে আমি পথ চলেছি এইভাবে। আমাদের রাজবাড়ী জেলাটায় 5টা উপজেলা, 3টা পৌরসভা, 42টা ইউনিয়ন আছে। আমাদের রাজবাড়ী জেলায় 1036টা গ্রাম আছে, আর 405টা ওয়ার্ড আছে, পৌরসভার ওয়ার্ড সহ। 405টা ওয়ার্ডে যদি 51 জন করে নেতা থাকে, তাহলে নেতার সংখ্যা হয়, শুধু নেতার সংখ্যা হয় 20,655 জন। আপনি 405টা ওয়ার্ডে যাবেন না? অবশ্যই যাব। 405টা ওয়ার্ড পর্যন্ত যাবেন, ওয়ার্ডের সভাপতি আছে, সেক্রেটারি আছে, সাংগঠনিক সম্পাদক আছে। আপনি তো তৃণমূল বলতে যেটা বোঝায়, ওয়ার্ড পর্যায়ে চলে যাবেন। আমি সেই ওয়ার্ড পর্যায়ে যাওয়ার জন্য আমার এত দেরি হয়েছে। অনেকেই আমাকে বলে, আমি তো বিছানার নিচে থুয়ে বালিশের নিচে রেখে কমিটি করি নাই। আমি তো কমিটি করেছি তৃণমূল পর্যায়ে, একেবারে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে, মানুষের কাছে গিয়ে, ওয়ার্ড পর্যায়ে গিয়ে আমি রাজনীতি করেছি। কাজেই এত ভাষা কথা বললে তো হবে না। আপনি যান না, আপনি সাধারণ জনগণের পাশে যান, তাদের দুঃখ দুর্দশা বোঝেন। কমিটি একটা সংগঠন, সেই সংগঠনটাকে তৃণমূল পর্যায়ে থেকে আপনি উপরে তুলে নিয়ে আসেন। 64টা জেলার আমরা একটা জেলার দায়িত্বে আছি, সেই জেলাটাকে আমরা সামগ্রিকভাবে উঠায় আনতে চাই সমস্ত নেতার সাথে একত্রিতভাবে, এবং সেই ইন্সপিরেশনটা, সেই উৎসাহটা পেয়েছে আমাদের নেতা তারেক রহমানের কাছ থেকে। তারেক রহমান সেই 2009 সাল থেকে 24-এর গণ আন্দোলনের পর্যন্ত একটানা যেভাবে নেতৃত্ব দিলেন, গণ আন্দোলনে 70% সফলতা এসেছে, গণ আন্দোলনে 80%, গণ আন্দোলন 90%, কিন্তু শতভাগ আসছিল না। শতভাগ আসলো অবশেষে জুলাই অগাস্টে। এই আন্দোলনের নেতৃত্বের এত বড় একটা কাঠামো তৈরি করা, এত বছর নিরলসভাবে আন্দোলনকে ইন্সপিরেশন দেয়া, এটার কারণে মাস্টার প্ল্যান তৈরি করা, মাস্টার মাইন্ড রেখে তিনি যেভাবে সেট আপটি দিলেন, এত বড় সফলতার পরে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি এত বিএনপি কৃতজ্ঞ, বিএনপির সংসদ সদস্যরা থেকে শুরু করে তৃণমূলের সকল নেতাকর্মী ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালোবেসেছেন, ডিফেন্স দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যেন বিএনপির লোক এমনভাবেই সারা দেশের মানুষ জানতেন। আওয়ামী লীগও তো ব্যাপকভাবে গালাগালি করতো যে ডক্টর মোহাম্মদ তো বিএনপি করে, বিএনপির লোক। সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আমরা যে বিবৃতিটি পেলাম, ক্লিনটনের সাথে সাক্ষাতের সময় একটি ইয়াং ছেলের হাত ধরে বললেন হি ইজ এ মাস্টার মাইন্ড। মাস্টার মাইন্ড কি এতটা একটু নর্মাল 1 মাসের আন্দোলনের মধ্যেই কি মাস্টার মাইন্ড তৈরি হয়, নাকি এটার গভীরতা অনেক? মাস্টার প্ল্যান কোথায় মাস্টার মাইন্ডের?
আসলে ওই মানে হঠাৎ একটা কথা একজন বলে ফেললে সেটার ব্যাখ্যা না গিয়ে আমরা বাস্তবতায় ফিরে আসি। জি। বাস্তবতাটা হচ্ছে এই যে একথা ঠিক, বিগত 17 বছর যাবৎ আমাদের নেতা তারেক রহমান কি পরিশ্রম করে এই দলটাকে সুসংগঠিত করে রেখেছেন, এইটা না দেখলে কেউ বিশ্বাস করবে না। ওনার কাছে এমন কোনো তথ্য নাই যে তথ্যতে উনি বিভ্রান্ত হবেন। রাজবাড়িতে এই মুহূর্তে কি হচ্ছে, পাবনায় এই মুহূর্তে কি হচ্ছে, ফরিদপুরে এই মুহূর্তে কি হচ্ছে, সব ওনার কাছে নখদর্পণে। কারণটা কি, উনি তৃণমূল সমস্ত নেতৃবৃন্দের সাথে ঐক্যবদ্ধ থেকে আগাচ্ছেন। এখন মাস্টার মাইন্ড, মাস্টার প্ল্যান, আমরা যে কথাই বলি না কেন, এটা একলা যেরকম বিএনপি মাঠে ছিল, এটা তো ঠিক। বিএনপি ছাড়া আমরা এই দেশের বাম সংগঠনকে মাঠে দেখি নাই, এই দেশের ইসলামিক কোনো সংগঠনকে মাঠে দেখি নাই। জামাত কখনো কখনো মাঠে আসছে, আবার হাওয়া হয়ে গেছে। আমি জামাতকে রাজবাড়ী প্রেক্ষাপটে দেখেছি, জামাতকে আমি দেখি নাই। তাহলে এই দেশের রাজনীতির যে মূল স্রোতের সাথে যেটা যাচ্ছিল সেটা হচ্ছে বিএনপি। এই স্রোতের এই বিএনপিটাকে টিকিয়ে রেখেছেন তারেক রহমান। তারেক রহমান উৎসাহ উদ্দীপনা, আমি তখনও তাকে হতাশ হতে দেখি না, আমি অবাক হই। আমি আমার নেতার প্রতি এত শ্রদ্ধাশীল এই জন্যে যে আমি অবাক হই, ওনাকে আমি কখনো হতাশ হতে দেখি নাই। হতাশার কোনো চেহারাই তার মধ্যে নাই, হতাশার কোনো বক্তব্য তার মধ্যে নাই, হতাশার কোনো কথা তার মধ্যে নাই। 28 অক্টোবর ঢাকায় মেসাগার হয়ে গেছে। মেসাগার হয়ে যাওয়ার পরও আমি দেখেছি ওনার মধ্যে কোনো হতাশার ভাব নাই। অনেকে বলছে যে ভাই আমরা কি ফেল করলাম, আমরা কি আবার 41 সাল পর্যন্ত অপেক্ষা করব, কিন্তু ওনার মধ্যে কোনো হতাশা আমরা দেখি নাই। ওনার মধ্যে হতাশা না দেখতে পেয়ে আমরা মৃত্যুর মুখোমুখি যুদ্ধ করেছি, আন্দোলন করেছি, এবং সেই আন্দোলনের ফলাফল কিন্তু এইটা। ছাত্র জনতা এক হয়ে একটা দাবি নিয়ে ওখানে গিয়েছে, কিন্তু তার মূল উৎসাহদাতা কারা, মূল মানে সম্পৃক্ততা কাদের? এই দেশের জনগণ। যদি 60-65% লোক বিএনপি করে, তাহলে এই দেশের জনতা কি আলাদা কিছু? জনতা আলাদা, ছাত্র আলাদা, বিএনপি আলাদা? আলাদা কিছু না। এই যে ছাত্র জনতা, এটাই হচ্ছে ছাত্র বিএনপি। ছাত্র বিএনপির সাথে মিলেই এই আন্দোলনটা হয়েছে। সব ছাত্ররা একেবারে মানে প্রাইমারি স্কুল লেভেলে তো আপনার নেমে গিয়েছে। এই ছাত্র ব্যাপক এমনভাবে নেমে গেছে যে এই সরকারকে পতন করা ছাড়া কোনো গত্যন্তর ছিল না। তাহলে এই দেশটাকে শকুনের মতো ওনারা খুঁড়ে 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 খেয়ে ফেলতেন, এই দেশটা বিলীন হয়ে যেত। দীর্ঘ সময়কে রক্ষা করেছেন, এবং তারেক রহমান সাহেব আমাদের দলটাকে সুসংগঠিত করে এখন প্রস্ফুটিত করবেন, সেই অপেক্ষায় আমরা আছি। দীর্ঘ সময় এদেশে ভোটের পরিবেশ সুপরিবেশ ছিল না, তারা নিজেদের মতো করে ভোট করে চলে গেছে। আজ থেকে 18 বছর আগে যে শিশুটি জন্ম নিয়েছিল সে এখন ভোট দিতে চায়। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিকে সে তাকিয়ে আছে। 4 কোটি ভোটার এই সংখ্যা, এবং যারা ইতিপূর্বে সিনিয়র তারাও তো ভোট দিতে চায়। সেক্ষেত্রে ত্রয়োদশ সংসদ নির্বাচনে রাজবাড়ির 2টি সংসদীয় আসন রয়েছে। মাঠের পরিস্থিতি কি বলছে? অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের প্রেক্ষাপট যদি হয়, সেক্ষেত্রে 2টি সংসদীয় আসনকে আপনার উপহার দিতে পারবেন কিনা? আপনার নিজস্ব কনস্টিটিউয়েন্সির ব্যাপারে আপনি যদি দর্শকদেরকে জানাতেন, বা দলের কাছে আপনার কোনো প্রত্যাশা আছে কিনা আগামী সংসদ নির্বাচন নিয়ে? আসলে এই জোনটা বলা হয় রাজবাড়ী জেলাটাই বিএনপি অধ্যুষিত একটা জেলা। বিএনপির থেকে যিনি নমিনেশন পান তিনি এমপি হবেন। এমপি হবেন, তার জন্য অত কষ্ট করতে হবে না। কারণ কি? কারণ ফিল্ড প্রস্তুত হয়ে আছে বিএনপির জন্য। এটা বিএনপির অধ্যুষিত এলাকা। তো আমরা জানি নির্বাচন হলে, নিরপেক্ষ নির্বাচন হলে রাজবাড়ী 1 এবং 2 বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাবে। এটা বাস্তবতা। বাস্তবতা এই জন্যে যে আমরা, আপনি জানেন যে 12ই নভেম্বর ফরিদপুরে যে মহাসমাবেশ হয়েছিল, সেখানে কথা হয়েছিল শরীয়তপুর থেকে কতজন, হয় 2000 লোক আসবে, মাদারীপুর থেকে 2000, গোপালগঞ্জ থেকে 1000 সব মুশকিল। যদি 5000 করেও আসে, তবু কোমরপুরের মাঠ ভরার কথা না। রাজবাড়ী গোলন্দর থেকে লোক সাতরায় চলে গেছে, মনে হলো বানের পানির মতো ওখানে গিয়ে হাজির হয়েছে। এটাই তো রাজবাড়ির রাজনীতির গর্ব, যে মাঠ ভরে গেছে, রাস্তায় হাজার হাজার লোক, রাস্তা একেবারে রাজবাড়ি রাস্তার মোড় থেকে কোমরপুর পর্যন্ত তিল ধরানোর জায়গা নেই। সেই লোকগুলা সবই রাজবাড়ি কেন্দ্রিক, বালিয়াকান্দি, গোয়ালন্দ, পাংশা এই কেন্দ্রিক লোকগুলো ওখানে। মানে আমরা কত লোক নিয়ে যাব, বাহন কোথায়, কত বাহন পাবো?
মানুষ হেঁটে গিয়েছে, তা তো জানেন পত্রপত্রিকা আসছে, মানুষ হেঁটে, রিক্সায়, নৌকায়, যে যেভাবে পারছে সেইভাবে যা মাঠ পূরণ করছে। তার কারণ কি, লোক ডেকে নিয়েও যাওয়া যায়, লোক এইভাবে ডেকে নিয়ে যাওয়া যায় না, লোকের মধ্যে উৎসাহ উদ্দীপনা থাকতে হবে। বিএনপির এই উৎসাহ উদ্দীপনাই তো আমাদের আজকের ফসল। কাজেই এই দুটো সিট আমাদের। জি, আমরা অনেক আলোচনা করলাম। দর্শক শ্রোতা, আপনার নির্বাচনী এলাকার মানুষ, ভোটার, সমর্থক যারা বিএনপিকে আগামী দিনের সরকারে দেখতে চাচ্ছে, রাজবাড়ীকে উন্নয়নমুখী করার জন্য রাজবাড়ীর অবকাঠামো উন্নয়ন, ইকোনমিক জোন তৈরি করা এবং কর্মসংস্থান বৃদ্ধির ব্যাপারগুলি নিয়ে আপনারা কি ভাবছেন, এবং সাংগঠনিকভাবে রাজবাড়ীর আপনি যেহেতু জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন, এটার নেতৃত্ব সুসংঘবদ্ধ করার ক্ষেত্রে আপনার আর কি পরিকল্পনা রয়েছে? আপনার সমাপনী বক্তব্য দর্শক শ্রোতা। আমাদের সমাপনী বক্তব্য হচ্ছে, আমরা রাজবাড়ীটা আসলে একটা ইকোনমিক জোন করার কথা হওয়ার জন্য আমাদের দৌলতদিয়া যে ঘাট, এই ঘাটটা এক সময় এই বঙ্গের গেটওয়ে বলা হতো এই ঘাটটা, এবং পদ্মা সহ গড়াই পরিবেষ্টিত হয়ে আমাদের একটা অর্থনৈতিক জোন খুব সহজে তৈরি হতে পারে। এই জন্যে আমাদের দেশের, বিশেষ করে রাজবাড়ী জেলার মাটি খুব উর্বর, এখানে 3 ফসলি জমি, সব জমিতে 3 ফসলি জমি। আমাদের দেশটাকে একটা দিকে আগানো উচিত, সেটা হচ্ছে কৃষি নির্ভর দেশ হলে পরে কৃষিকে আধুনিক করা। আধুনিকৃত চাষাবাদের মধ্যে যদি আমরা আনতে পারি, তাহলে অন্তত রাজবাড়ী জেলাটা আর যাই হোক স্বয়ং সম্পন্ন হয়ে উঠতে পারে। রাজবাড়ী প্রচুর পেঁয়াজ জন্মে, এখানে প্রচুর পাট হয়, প্রচুর ধান হয়। এখানে যে সমস্ত কৃষি পণ্য আছে, এই কৃষি পণ্যকে আমরা যদি আরও আধুনিক চাষাবাদের আওতায় আনতে পারি, তাহলে আরও 3 গুণ ফসল ফলানো সম্ভব। আর এই 3 গুণ ফসল ফলালে পরে আমাদের রাজবাড়িটা হয়ে উঠতে পারে একটা সোনার খনি। কারণ কি, কারণ হচ্ছে রাজবাড়ি এই যে উর্বরতা, পদ্মা বিধৌত, গড়াই বিধৌত, এই উর্বরতা অনেক জায়গায় নাই। আমাদের এটা সৌভাগ্য। আমরা যদি সততার সাথে এই দেশটাকে পরিকল্পিতভাবে আগাতে চাই, খাল খনন যে কথাটা ছিল, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন করেছিলেন কি জন্যে? মাছ চাষ করার জন্য তো না, সেচ ব্যবস্থা করার জন্য, সেচের আওতায় আনার জন্য। তো আমরা যদি সেইভাবে আবার খাল খনন করে দেশটাকে একটা সবুজ বিপ্লবের মধ্যে নিয়ে যাই, আমরা অত মিল কারখানা দরকার ছিল না, আমরা আগে খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়ে খাদ্য আমরা রপ্তানি করতে পারি, এমন একটা জায়গায় চলে যাওয়ার মতো জায়গা এই রাজবাড়ী। তবে এখানে একটা শুধু ছোট্ট একটা বিষয় আমরা আটকে আছে, যে পদ্মা সেতুটা যদি দৌলতদিয়া পাটুরিয়াতে একটা পদ্মা সেতু হতো, পদ্মা সেতু হলে তাহলে পরে এই বিশাল চর এলাকা, যদি কেন, এটা তো আপনাদের দাবি কিনা, কারণ বিএনপি দাবি তো বটেই, এটা আমরা তো এখন সরকারে নাই। আমরা যখন সরকারে বিএনপি যদি ক্ষমতায় যায়, অবশ্যই প্রধানমন্ত্রী থাকবে কিনা, ইনশাআল্লাহ ক্ষমতায় গেলে, এবং কাজিরহাটের যে ব্রিজ, যে সেতু, এটিরও তো প্রয়োজন আছে উত্তরবঙ্গের সাথে সুসম্পর্কের জন্য। তখন হবে কি, এই যে যত চর এলাকা আছে, এই চর এলাকায় প্র্যাকটিক্যালি এখানে মিল কারখানা বলতে গার্মেন্টস গুলাকে এখানে নিয়ে আসা যায়, এবং পণ্য পরিবহনের জন্য পদ্মা নদীকে ব্যবহার করা যায় পণ্য পরিবহনের জন্য। এটা যদি এই পদ্মায় লক্ষ লক্ষ একর জমি সরকারের, সেই জায়গায় যদি গার্মেন্টসটাকে এই পাশে, পদ্মা সেতু হলেই এটা সম্ভব, গার্মেন্টসটাকে যদি এই পদ্মার পাশ দিয়ে গার্মেন্টস নিয়ে এইটাকে একটা উন্নয়নের একটা অঞ্চল তৈরি করা সম্ভব। এবং এই জায়গাকার নদী, এই নদীপথটা আমাদের জন্য একটা সুফল বয়ে আনতে পারে। আমরা আশা করি আমাদের দল ক্ষমতায় গেলে এখানে পদ্মা সেতু হবে, মিল কারখানা হবে, আর আধুনিক চাষের আওতায় আসবে সমস্ত জমি। জি, আপনাকে আমাদের সুযোগ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ নিয়ে দীর্ঘ সময় যিনি রাজপথে আছেন, ইতিহাস ঐতিহ্য ধারণ করা, লালন করা আজকের রাজনীতিক, তিনি জাতীয়তাবাদের আদর্শ ধারণ করে রাজপথে আছেন। পাশাপাশি জাতীয়তাবাদী দল রাজবাড়ী জেলা শাখার তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন, সংগ্রামী আহ্বায়ক হিসেবে আছেন। তার যে কথাগুলি দ্বারা আমরা আলোচনা করলাম, সেই আলোচনা থেকে ইতিহাস ঐতিহ্যের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে। আমাদের রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে অনেক বিষয় রয়েছে। বিএনপি 31 দফা রাষ্ট্র সংস্কারের দফা নিয়ে কাজ করছে। আজকের আলোচকরা তারা রাজবাড়ীতে সেই ধরনের অ্যাক্টিভিটিগুলি করছেন। সেক্ষেত্রে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য একটি উন্মুক্ত পরিবেশের প্রত্যাশাও করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন গঠন করেছেন, নির্বাচন কমিশন ঘোষণা দিচ্ছেন মাঝে মাঝে যে আমরা প্রস্তুত আছি, আমাদেরকে যে কোনো সময় বললেই আমরা তফসিল ঘোষণা করতে পারবো। এমন একটা প্রেক্ষাপটে অনেক নেতাকর্মীর নামে মামলা আছে, মামলাগুলি একটা জটিলতা রয়ে গেছে। মামলাগুলি সুরাহা করে
যদি তফসিল ঘোষণা করা হয় তবে লেভেল প্লেইং ফিল্ড হতে পারে এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ভিত্তিতে দেশের মানুষের জন্য ভোটের অধিকারের নিমিত্তে একটি নতুন সরকার আসতে পারে। সেই প্রেক্ষাপট তৈরি হবে অচিরেই, এই প্রত্যাশা রেখে বা আজকের আলোচককে পুনরায় নতুন কোনো বিষয়ে যুক্ত করার প্রত্যাশা রেখে দর্শকদেরকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। সাথে থাকুন। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ।